নমস্কার, ট্রাইব টিভির চায়ের আড্ডায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি লদম। এই মুহূর্তে আমাদের চায়ের আড্ডা পৌঁছে গেছে বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব মোড়ে। অনেকজন রয়েছেন আমার সাথে। এই চায়ের আড্ডায় কথা হচ্ছে আমাদের রাজ্য এবং দেশের উন্নয়নকে নিয়ে। অর্থাৎ আমরা জানি প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়, সে পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন হোক। উন্নয়নের স্বার্থে এই নির্বাচন করা হয়, সরকার চয়ন করা হয়। কিন্তু সেই উন্নতির দিকে, সেই উন্নয়নের দিকে কতটা আমরা এগিয়েছি কি এগোতে পারিনি তা নিয়ে কথা হবে। কি বলবেন না আমাদের দেশ এবং রাজ্যের উন্নয়ন নিয়ে? পশ্চিমবঙ্গ তো রসাতলে চলে গেছে। অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে তলানিতে গিয়ে ঠেকেছে পশ্চিমবঙ্গ। একসময় পশ্চিমবঙ্গকে দেখে গোটা ভারতবর্ষ চলতো। আর আমাদের বালুরঘাটের কথা বলতে গেলে পরে বোঝায় বিগত 5 বছর আগে এখানকার যে তৃণমূলের সাংসদ ছিল কোনো কিছুই করেনি। আমরা সুকান্তদার নেতৃত্বে দেখতে পাচ্ছি বালুরঘাটে সিকল্যান পিটল্যান্ড কী জিনিস সেটা সুকান্তর নেতৃত্বে জানতে পারলাম। নতুন নতুন ট্রেন কীভাবে নিয়ে আসতে হয় সেটা একমাত্র সুকান্তদাই বালুরঘাটের জনগণকে দেখালো। সুকান্তদা যে কাজ করছে তাতে আমরা জানি আগামী দিনে সুকান্তদা আমাদের দক্ষিণ দিনাজপুরে একজন আগামী দিনের মানে অনুগামী হয়ে আছেন, প্রতিটা লোকের পাশে আছেন এবং লোকও ওনার পাশে আছে। আমাদের বালুরঘাটে যেটা শুনলাম দক্ষিণ দিনাজপুরে একটা মেডিকেল কলেজ নেই। এই মেডিকেলের কলেজের দাবিতে আমরা সুকান্তদা এর মধ্যেই রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে আমাদের বালুরঘাটে একটা মেডিকেল কলেজ প্রয়োজন। এখানে অশোক লাইডিও এই ব্যাপারটা নিয়ে তদারকি করেছেন, কিন্তু একটা সুপার স্পেশালিটি হসপিটাল নামেই মাত্র আছেন। সেখানে কি বলবো, এক কথায় কুকুর আর শিয়াল আর গরুতে দৌড়াদৌড়ি করে, আর সন্ধ্যার সময় হলে পরে এখানে আমলারা যে বসে থেকে ওখানে মদ মাতালের আড্ডা শুরু হয়ে যায়। ওখানে রক্ত টাকার বিনিময়ে বিক্রি হয়। এগুলা যারা আমরা আছি আমরা তারা রীতিমতো জানি। এর আগে ডেপুটেশন দেওয়া হয়েছে এইসব ব্যাপারে, ওনাদের কোনো ভূরিক্ষেপ নেই। অ্যাকচুয়ালি তৃণমূল দলটাতে চামড়া মোটা, এদের ঝাড়ও যেরকম বাঁশও সেরকম। ওই ঝাড় যেদিকে যায় বাঁশও সেদিকে চলে যায়। এদের চামড়া এত মোটা, এরা যে যার মতো কথা বলতে থাকে, কোনো কথার কোনো পাত্তা দেয় না ওনারা। অবশ্যই এই নিয়েও কথা হবে, শাসক দলকে নিয়েও কথা হবে। শাসক দলের চামড়া মোটা অভিযোগ এখানে। শাসক দলের চামড়া মোটা, আপনাদের কথা কি শোনে না? হ্যাঁ, আমাদের কথা শুনে। আমরা নাগরিক হিসাবে আমাদের একটাই বক্তব্য যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা খুবই বাজে। আমরা চাই এখানে আমাদের একটা দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজ স্থাপন করা। এটা আমরা আশা করব যে দলই থাকুক এই কাজটা যেন আমাদের করে আর কি। আর চামড়া মোটা বলতে ওরা তো ওদেরটাই ভাবে আর কি, আম পাবলিক বা নাগরিকদের কোনো কিছু ভাবে না। যে কোনো কাজ বা যে কোনো প্রকল্প যদি আসে ওদের আগে পার্সেন্টেজ বা টাকা আগে লাগে, তারপরে সেই কাজগুলো এখানে রূপায়ণ হয়। সেই কাজগুলোর কোয়ালিটিও ভালো থাকে না। আপনাদের এখানেও কি পার্সেন্টেজ লাগে? একদম, এখানে কোনো পার্সেন্টেজ ছাড়া কাজ হয় না। মানে স্থানীয় লেভেলে ধরেন মিউনিসিপ্যালিটিতেও যদি ছোটোখাটো কাজ বেরোয় সেখানেও মিনিমাম একটা পার্সেন্টেজ দিতে হয়। তো সেই পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ এখানে হবে না। প্লাস গোটা রাজ্যটাই কাটমানিতেই চলছে। তা আমরা আশা করব আগামী দিনে যেই এখান থেকে দাঁড়াক, আমরা চাইবো মেডিকেল কলেজ চাই। আমাদের এখানকার একটাই দাবি, মেডিকেল কলেজ চাই। এটাই আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই বার্তাটা যেন পৌঁছে যায় যে মেডিকেল কলেজের চাহিদা এখানে লোকজনের আছে। অবশ্যই আমরা জানি প্রত্যেকটি জেলাতেই রয়েছে একটি করে মেডিকেল কলেজ, কিন্তু দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে কিন্তু সেই মেডিকেল কলেজ নেই। এখানের মানুষের দীর্ঘদিনের চাহিদা। আপনি বলছেন চামড়া মোটা, এই চামড়া মোটাকেই তো মানুষ বারবার পছন্দ করছে, সরকারে আনছে, ক্ষমতায় আনছে। সেটা তো আপনারাও দেখতে পেয়েছেন। তার সামনে এই কিছুদিনের মধ্যে যে প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাচ্ছেন যে সন্দেশখালী। চামড়া মোটার পাতলার একদম সাধারণ, একদম নিচুতলা থেকে আরম্ভ করে সবাই যে কীভাবে এরা এদের উপর নির্যাতন হতো, চামড়া মোটারা কীভাবে ভোট কালেকশন করে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং সাধারণ পাবলিকও বুঝতে পারছে যে এবার বিজেপির সাজানো ঘটনা। তাহলে ওই শেখ শাহজাহান বিজেপির লোক বলতে হবে। মিথ্যে অভিযোগ করা হচ্ছে। মিথ্যে অভিযোগ হলে তাহলে সব জবানবন্দি দিচ্ছে কেন? জবানবন্দিগুলো যে হচ্ছে ওখানকার সাধারণ আম পাবলিক এবং মা বোনদেরকে যে বাড়ির থেকে ডেকে ডেকে নিয়ে হুমকি দিয়ে যে তাদেরকে নারী নির্যাতন করতো, তাদের শ্লীলতাহানি করতো, এবং যতক্ষণ পর্যন্ত তাদের মানে উপভোগ না শেষ হতো ততক্ষণ পর্যন্ত তাদেরকে দিয়ে ব্যবহার করতো।
আর কিভাবে ওই নোনা জলগুলো তাদেরকে কেটে নিয়ে এসে তাদের জমিতে নিয়ে এসে সে জমিগুলোকে অ্যাকোয়ার করতো, সেটা সবাই দেখেছে, সাধারণ পাবলিক। ওখানে বিজেপির কোনো ভূমিকা ছিল না, বিজেপি ওখানে কোনোদিনও ছিল না। বিজেপি সবার পাশে আছে, সবার পাশে আছে। ওখানকার বিধায়ক কি, ওখানকার এমএলএ এমপি কে দেখতে হবে তো। বিজেপি সবার পাশে আছে। বিজেপি আপনি আসুন, আপনার পাশে আমরা আছি, আমরা সাধারণ পাবলিকের পাশে সবসময়ের জন্য আছি, এখনো আছি, থাকবো। বিরোধী দল হিসেবে তো আপনারা আছেনই। অবশ্যই আছে। বিরোধী দল হিসাবে আমরা যতটা করার করছি, মানুষের পাশে আছি, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিনিয়ত আমাদেরকে পাশে আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনারা আমাদেরকে বলবেন, আপনাদের পাশে আমরা আছি। অবশ্যই। এবং এই সন্দেশখালীর ঘটনাকে নিয়েই জাতীয় মহিলা কমিশন থেকে রেখা শর্মা এসেছেন। উনি বলেছেন যে রাষ্ট্রপতি শাসন চায় সন্দেশখালীতে। আপনার কি মতামত? রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বুঝবেন। কারণ আমরা এবার হয়তো পশ্চিমবাংলায় এককভাবেই আসব, রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন পড়বে না। কারণ সাধারণ পশ্চিমবাংলার যে পাবলিক, তারা জেনে গেছে ওই 500 টাকার বিনিময়ে বা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, মানে ভোট নেওয়া, দিদির এই চাল ছাত্রী সব কিছু জল ছাত্রী সব ধরে ফেলেছে। তাছাড়া আবার কি, আপনি গিয়ে দেখেন আমাদের পশ্চিমবাংলায় 3-4টা সরকারি সংস্থা আছে, সেই সংস্থার থেকে টাকাগুলোকে তুলে নিয়ে সেগুলোকে লক্ষ্মীর ভাণ্ডারে ইউজ করছে। এখন উনি হিসাব দিতে পারছেন না। এখন হিসাব যখনই দিতে পারছেন না, তখনই বলছে কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না। এটা হাস্যকর ব্যাপার। দাদা, আমরা যদি একটা কোনো মুদিখানার দোকানে গিয়ে প্রতি মাসের একদম বাজার সদাই করি, সেখানে যদি প্রতি মাসে গিয়ে আমার দেখা গেলো 3000 বা 4000 টাকা আমার মাসে বিল হচ্ছে, সেই বিলটা যদি আমি না পরিশোধ করি, পরের মাসে কি আমাকে আবার বাকি দেবে? সাধারণ একটা পাবলিককে জানা উচিত, তো সবারই জানা উচিত, সবাই বুঝেও গেছে যে আমি যদি বাকি খাই আমাকে রীতিমতো টাকাটা শোধ করতে হবে। আগের যে ধার রয়েছে, ভর্তুকি রয়েছে, তা দেওয়া হয়নি না, হয়নি তো, এটা তো পুরো দেখা গেছে। নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ভর্তুকির যে টাকাটা, সেই টাকাটা তো দিচ্ছেন না উনি। কেন্দ্রকে তো রাজ্যের পাশেও দাঁড়াতে হয় না? কেন্দ্র তো রাজ্যের পাশে আছেই। আপনি হিসাব দিন, টাকা নিন, টাকা নিন। অর্থাৎ হিসাব যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ টাকা দেওয়া হবে না। এবং কেন্দ্র রাজ্যের এই তরজার ফলে কিন্তু আমরা দেখেছি সমস্যার সম্মুখীন হয়েছেন রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষজন। 100 দিনের কাজের টাকার এখন ফর্ম ফিল আপ চলছে। দিদি বলেছেন যে সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। এটা তো ভাওতা। কারণ একটা হিসাব দেখা যায়, যদি বিশ্লেষণ করা যায় 2011 সাল থেকে শুরু আজকে অবধি, যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গের এই সরকার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতির দলে নিমজ্জিত। ঠিক আছে, আপনি প্রতিটা দেখুন, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রশাসনে পর্যন্ত স্ক্যাম। টাকা না দিলে চাকরি পাওয়া যাবে না। সেই রাজ্যের উন্নতি কী হবে যেখানে 6 লক্ষ কোটি টাকা বলা হচ্ছে, 6.5 লক্ষ কোটি টাকা যে রাজ্যের দেনা, বাজারে টাকা থাকবে কোথা থেকে? সেটা তো কয়েকটা মানুষের পকেটে আছে, যার জন্য পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা সম্পূর্ণ শেষ। যদি এই টাকাটা উন্নয়নে আসতো, যে জন্য কেন্দ্রীয় সরকার দেয় যে তুমি উন্নয়ন করো, উন্নয়ন করলে মানুষের জীবিকার সংস্থান হতো, বাজারে পয়সা আসতো। আজকে বাজারে হাহাকার, মানুষের পাশে পয়সা নেই। আজকে দেখুন না, নেতা মন্ত্রী যত বলবেন শান্তি, সব এই সরকারি দলের, তারা টোটাল পয়সাটা নিজেদের কুক্ষিগত করেছে। আর বললেন 100 দিনের কাজ, 100 দিনের টাকাটা দেবে কি করে? সরকার, পশ্চিমবঙ্গ সরকার ডিক্লেয়ার করেছে 100 দিনের টাকা দেবো। কোথা থেকে দেবে? বলছে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, বলছে ডিএ দিতে পারবো না। তো এই টাকাটা দেবে কোথার থেকে? এই টাকাটা তো দিতে হবে, তাদের তো সেই অর্থনৈতিক ক্ষমতা নেই। বলে দিচ্ছে তো করে, আমরা দিতে পারবো না, আমাদের টাকা নেই, আমরা আর্থিকভাবে দুর্বল। এই তো এই অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে। এরপরে আর এই সরকারকে টিকে রাখা সম্ভব? তার জন্য মানুষ ভোট দিচ্ছে না। ভোটটা মানুষ দিচ্ছে না, ভোটটা হচ্ছে শেখ শাহজাহান, আরাবুল ইসলাম। উপর থেকে নির্দেশ আসছে, আমার ভোট চাই, কিভাবে দেবে দাও, দখল করে নিচ্ছে, নিয়ে ভোট দিচ্ছে। এবার যেটা ওরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে,
সেইখান থেকেই সরকার এই দমন পীড়ন নীতি নিচ্ছে পুলিশের মাধ্যমে। আজকে যেখানে অবস্থান, যেখানে আমাদের ঢুকতে দেবে না, আমাদের করতে দেবে না, এই তো অবস্থা হয়ে আছে বুথ দখল করে ভোট নিয়ে নিচ্ছে সম্পূর্ণ। মানুষ দিচ্ছেই না, না, মানুষ দেবে কি করে? মানুষ তো যাচ্ছেই না বুথে যেতেই পারছে না। পুলিশ প্রশাসনের সামনে থেকে এরকম কাজ হচ্ছে। পুলিশ প্রশাসনের সমর্থনে আজকে দেখুন না সন্দেশখালীতে আজকে সাংবাদিক অ্যারেস্ট হচ্ছে, কালকে আপনি অ্যারেস্ট হবেন না বলতে পারেন? এটা কি আপনার সিওরিটি আছে যে রাত্রে গিয়ে বলবে যে তুমি চলো, কারণ তুমি এই ইন্টারভিউগুলো কেন নিয়েছো? তাই তো আপনার অপরাধটা কি? আপনি সত্যিটা সামনে আনছেন, যেটা রিপাবলিক বাংলা করেছে। এই হচ্ছে অবস্থা আমাদের। আপনি বলছেন যে আমাদের বাংলায় কর্ম নেই, চাকরি নেই বলছেন তো? কিচ্ছু নেই, কিন্তু কেন্দ্র সরকার তো চাকরি দিচ্ছে না, রেলের খালি রয়েছে তো। সব কেন্দ্রীয় সরকার চাকরি দিচ্ছে না, এই কথাটা ভুল। কেন্দ্রীয় সরকার চাকরি, বিরোধীরা অভিযোগ করছে প্রতি বছর কোটি কোটি চাকরি, 15 লাখ টাকা অ্যাকাউন্ট। আচ্ছা বিরোধীরা কোন দিন নরেন্দ্র মোদীকে ভালো বলেছে বলুন তো? এই বীরভূমে আমাদের বিরোধীরা মমতাকেও তো ভালো বলে। আমাদের মুখ্যমন্ত্রী যে ভাষাটা ব্যবহার করেছে বীরভূমে, শুনেছেন তো? নিশ্চয়ই আপনি একজন সাংবাদিক, শুনেছেন ভাষাটা কি? তা বলেন, এরপরে তাকে আর কি বলা যাবে? একটা মুখ্যমন্ত্রী, তার শালীনতা থাকবে। একটা মুখ্যমন্ত্রী মানে আমাদেরও মুখ্যমন্ত্রী, তাই তো? সে তার দলের হোক, বিরোধী দলের হোক, সব দলের মুখ্যমন্ত্রী। তা আমরা কি শিখবো? জনগণ কি শিখবে? একটা বাচ্চা, তাকে ছোটোর থেকে ক খ শেখাতে হয়, মুখ্যমন্ত্রীকে তো নিশ্চয়ই শেখাতে হবে না। সে এতখানি উঠে এসেছে, ভাষাগত সংযম নেই, কোনো সংযম নেই। আপনি কি বলতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? কেন শুভেন্দু অধিকারী? কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বলেছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিনি কি ভাষা, এই ভাষা বলেছিলেন কি? এই ভাষা বলেননি। চোর, এগুলো বলা যায়। যেমন না চোর না, উনি গান্ডু বলেছেন। এইবার বলি গান্ডু কথাটার বাংলা কি? যে তুমি একজন বোকা। আমরা চলিত বাংলায় যেটা বলি গান্ডু, এই তুই গান্ডুর মতো কথা বলিস না, মানে তুই বোকার মতো কথা বলিস না, ঠিক আছে? কিন্তু কখনোই যে ভাষাগুলো আমাদের মুখ্যমন্ত্রী এখন অসহিষ্ণু হয়ে ব্যবহার করছে, সেটা কোনো সভ্য ভাষা না, সেটা শোনা যায় না। একটা আমাকে যদি কেউ প্রশ্ন করে, আরে মুখ্যমন্ত্রী যে ভাষাটা বললো এটা কি বললো রে, আমরা বলতে পারি না। কিন্তু আজকে আমার মা বোনকেও বলতে পারি না, আমার ছেলেকেও বলতে পারি না, কারণ ওরা তো ওটা শিখবে, তাই না? অবশ্যই আমাদের চায়ের চর্চা, চায়ের আড্ডায় কথা তো হবেই। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে নিচু তলার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কি ভাবছেন। বর্তমান যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির ওপরও আমাদের আলোচনা হবে, কিন্তু সময় একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আবারও একবার সবাইকে স্বাগত জানাই। এবং আমাদের চর্চা এই মুহূর্তে বালুরঘাটে রয়েছে। এখানে মানুষজন যারা রয়েছেন তারা অভিযোগ তুলছেন রাজ্য সরকারকে নিয়ে, অভিযোগ তুলছেন শাসক দলকে নিয়ে। আপনি কতটা চিন্তিত আমাদের রাজ্য রাজনীতি নিয়ে, উন্নয়ন নিয়ে? আমি একজন জেলাবাসী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি আমার অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, ইতিপূর্বে যতগুলো সাংসদ এসেছেন তারা যে কাজগুলো করেছেন তার থেকে আমার দৃষ্টিতে বর্তমানে আমাদের যে সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তিনি মানুষের এবং জেলাবাসীর জন্য অনেক কাজ করার চেষ্টা করছেন এবং করছেন। আমি দেখেছি যে ইতিপূর্বে কিছুদিন আগে বালুঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যে রাতের ট্রেন ভায়া জঙ্গিপুর কাটোয়া হয়ে যেটা মানুষের স্বপ্ন ছিল, তো এটা তিনি পূরণ করেছেন। এবং মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যে ট্রেন, বিশেষ করে যারা চিকিৎসার জন্য খুব টিকিট পাওয়ার জন্য খুব ঝামেলা পোহাতে হতো, সেই ট্রেনটাও তিনি করেছেন। আগামীতে হয়তো বালুঘাট থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত সেই টিকিটটা ট্রেনটাকে তিনি চালু করবেন। আমি আরও শুনতেছি যে দেখলাম ডেইলি হ্যান্ডে যে আগামী মাসের মধ্যেই বালুঘাট থেকে গৌহাটি পর্যন্ত তিনি একটা ট্রেন চালু করবেন, যাতে জেলাবাসীর ব্যবসা বাণিজ্য বা আরও অনেক কিছু ব্যাপারে অনেক সুবিধা হয়। এটা আমি দেখেছি। যাকে সুকান্ত দা জেলাবাসী হিসেবে, জেলাবাসীর অভিভাবক হিসেবে, এমপি হিসেবে যে কাজগুলো করছেন, বাস্তবায়িত করছেন, আমি খুব মুগ্ধ এবং খুব খুশি।
এবং তিনাকে আমি দেখলাম যে সাংসদ হিসেবে তিনি সাংসদ রত্নও পেয়েছেন এবং আমি এটা আশা করব আগামী দিনে তিনি আরও আমাদের জেলাবাসীর জন্য ভালো ভালো কাজ করবেন, এইটুকু আশা করছি। অবশ্যই কিন্তু হ্যাঁ হচ্ছে আপনাদের অমৃত ট্রেন পরিষেবা হয়তো পেয়ে যাবেন, তার সাথে সাথে আপনাদের বুনিয়াদপুরে স্টেডিয়াম হচ্ছে, কেন্দ্রীয় স্টেডিয়াম তৈরি করার চিন্তাভাবনাও চলছে। কিন্তু ঘটনাটা হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে কী বলবেন? বেকার যুবকরা তো অনেকে আধারে রয়েছে, যে আধারে ছিল তারা আধারেই রয়েছে, কান্নাকাটি করছে চাকরির জন্যে, কিন্তু খুব সমস্যা, অনেক সমস্যার মধ্যে আছেন। দেখা যাচ্ছে কিছু কিছু বেকার রয়েছে, তার পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পর এমন সমস্যায় রয়েছে, অপেক্ষায় রয়েছে কবে আমি চাকরিটা পাবো। দেখা যাচ্ছে যে এমন সময়টা চাকরিটা পেল, তার জীবনের যে সোনালি সময়টা সেই সময়টা পার হয়ে যাচ্ছে, এখন সে কি করবে? ওই সময় তো কোনো রকম এর জন্য বর্তমান শাসক যিনি থাকেন তিনিই তো শাসক, কেন্দ্রের না রাজ্যের? রাজ্যের শাসক, রাজ্যের ব্যাপারটা দেখবেন। এরপর কেন্দ্রেরও তো কিছু দায়িত্ব থাকে। কেন্দ্রের দায়িত্বও থাকে, কেন্দ্র এবং রাজ্য অঙ্গাঙ্গিভাবে যদি দুটোর জন্য যদি মানে রিলেশনটা যদি বরাবর না থাকে তাহলে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হবে। তাহলে মানে বেকার সমস্যা দূরীকরণে তাহলে কেন্দ্রের রাজ্যের এই মুহূর্তে কোনো রকম পদক্ষেপ নেই? আপনি দায়িত্ব দুজনেরই মধ্যে আছে। দায়িত্ব দুজনের আছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে না, বেকারদের জন্য সঠিক পদক্ষেপ নিচ্ছেন না, তাহলে দুজনেই এর জন্য দায়ী। কেন? দুজনে দায়ী। অবশ্যই কেন্দ্র রাজ্য দুজনেই এর জন্য দায়ী। বেকার সমস্যা দূরীকরণে কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না। আপনি যে এতক্ষণ বলছিলেন যে উত্তরবঙ্গ বলুন কি আমাদের রাজ্য বলুন, আপনাদের জেলা বলুন, পিছিয়েও রয়েছে। এবার বলুন তো, এবার আপনি আমাকে একটা কথা বলুন, একসময় দাবি উঠেছিল উত্তরবঙ্গকে ভিন্ন রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, অনেকজন দাবি তুলেছিলেন, এটা কি সহমত? না, উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক সেটা আমি চাই না, পশ্চিমবঙ্গ থেকে আলাদা হোক। এই কথা আগে কিছু আমি কথা বলতে চাই। এই যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে বলেছে, পশ্চিমবাংলায় অ্যাপ্রক্সিমেট মহিলা সংখ্যা 4 থেকে 4.5 কোটি হবে। দিদির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 1 কোটির উপরে বেশি মহিলাকে ভাতা দিচ্ছে না। তাহলে 3 থেকে 3.5 কোটি মহিলা কেন বঞ্চিত হলো? কেন এখানে পক্ষপাতিত্বতা কেন আসছে? দিলে 4.5 কোটিকেই দিক, কেন এখানে তা পক্ষপাতিত্ব করবে? এই সমস্ত ব্যাপারগুলো এখন আর পাবলিক খাচ্ছে না। ওই বেছে বেছে আপনি আর একটা জিনিস দেখুন, এসটিদেরকে দেখুন, কিছুদিন আগে দেখেছেন ওদেরকে 200 টাকা বাড়িয়ে দিয়েছে। 1000 টাকা ছিল, 200 টাকা বাড়িয়েছে, এখনও ওটা লাগু হয়নি যদিও। আর এমনি সাধারণ পাবলিকদেরকে যেটা ছিল 500 টাকা, তার থেকে 1000 করেছে। তাহলে এসটিরা কেন বঞ্চিত হলো? বুঝে গেছে এসটিরা ওনার হাতে নেই, তার জন্য ওকে ওনাদেরকে 1000 থেকে 200 করেছে। আর এমনি সাধারণ এখন হিন্দু ভোটারগুলো যারা আছে তার বাদে তাদেরকে করেছে 500 থেকে 1000। মানে এটাকে এতদিন মুসলিম নিয়ে তোষণ করতেন, দেখছেন মুসলিম ওনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওই জন্য এখন হিন্দু ভোটারগুলোকে টানার জন্য এখন এই কাজ করছেন। আর আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যে ব্যাপারটা বললেন, যেটা হচ্ছে আপনার কি বললেন ব্যাপারটা, উত্তরবঙ্গ আমরা চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গের সাথেই থাকতে। কারণ ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের থেকে একটা বহুত বড় পরিমাণের একটা আইটি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢোকে, ইনকাম ট্যাক্সের যায় প্রচুর পরিমাণে। আর আমরা চাই না যে আলাদাভাবে এটা পৃথক একটা আলাদা রাষ্ট্র হোক বা রাজ্য হোক। আর উত্তরবঙ্গ যেরকম আমাদের পশ্চিমবঙ্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, আমরাও সেরকম কলকাতা যাই, কলকাতার সাথে আমরা আছি। এখন দক্ষিণের যে সমস্ত মানুষরা তারাও বুঝতে পেরেছে যে উত্তরবঙ্গ ছাড়া আমরা চলতে পারবো না, আর উত্তরবঙ্গের মানুষও সাউথ বেঙ্গল ছাড়া চলতে পারবে না। আজকে একটা যে কোনো জনসভায় দেখতে পারবেন যে এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের লোকজনরা এই সাধারণ বিজেপির যে সমস্ত কার্যকলাপগুলো হয় তাতে অধিক সংখ্যক ওখান থেকেই আসে। অতএব আপনার ভোট ব্যালেন্সটা আপনি বুঝতেই পারছেন যে কোথার থেকে কত পার্সেন্টেজ কীরকম হতে পারছে। অবশ্যই এখানে আরও একটা কর্মসংস্থানের কথা, বেকার দূরীকরণে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেউই পদক্ষেপ গ্রহণ করছে না, অভিযোগ আসছে। রাজ্য সরকার তো করছে, রাজ্য সরকার আমি মানা করব না, রাজ্য সরকার করছে। একটা যদি পুলিশ প্রশাসনের যদি 40,000 টাকা বা 50,000 টাকা বেতন হয়, সেখানে সিভিক দিয়ে ওই জায়গাটায় 4টা বা 5টা সিভিক দিয়ে ওই জায়গাটা ফিল আপ করছে। কে বললো করছে না? তাদের জীবনের নিশ্চয়তা নেই 1 লাখ টাকা, যদি জীবনহানি হয় বা কোনো কিছু হয় 1 লাখ টাকা। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রেও তাই হচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে
সিভিক শিক্ষক নিয়োগ যেটাকে বলে, সিভিক শিক্ষক নিয়োগ, তো সবই হচ্ছে। আমরা দেখেছি মোটামুটি 2009 সালের আগে যেভাবে রিক্রুটমেন্ট হয়েছিল, এই সরকার আসার পরে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখন স্থান তলানিতে গিয়ে ঠেকেছে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সব কিছু দিক দিয়ে। তো এখানে কী বলবেন এই সরকার? আর সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো পরিসংখ্যান নিতে যান, তারা তথ্য দেখলে বুঝতে পারবেন যে ভারতবর্ষের এখন এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাই গোটা পৃথিবীর কাছে, যা এখন মানে বিজেপির বা ভারতবর্ষের স্থান কোন জায়গায় গিয়ে থেকেছে। অবশ্যই যে সমস্ত অভিযোগ উঠে আসছে এবং তা নিয়ে চর্চা হচ্ছে, আর সামনেই রয়েছে আসন্ন লোকসভা নির্বাচন, কি মনে হয় আসন্ন লোকসভা নির্বাচনে এই সমস্ত কথা কি ভাববে, চিন্তা ভাবনা করবে মানুষজন, সাধারণ মানুষ? আমি যেটা বলছি যে আমাদের এখানটা সবচেয়ে যেটা হচ্ছে কর্মসংস্থান, কর্মসংস্থানের কোনো রকমের চেষ্টা নেই আর কি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সমস্ত জিনিস করেছে, বড় বড় বিল্ডিং খালি বানিয়ে রেখেছে এবং সেটা নীল সাদা রং করেছে। সে যেমন আমাদের এখানটা একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ধরুন সেখানে কোনো কিন্তু নেই, ডাক্তার নেই, পরিষেবা ঠিকঠাক নেই। হ্যাঁ, আগের তুলনায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, সেটাও আবার ওই কাটমানি খেয়ে দেয়ে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের এখানের কর্মসংস্থানটা, কলকারখানা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, এতদিন তো থাকলো, তারা কি করলো? কিছুই তো করতে পারেনি। আমি সাধারণ নাগরিক হিসাবে বলছি আর কি, বেকার যুবক যুবতীরা যেন পরিযায়ী শিক্ষিত শ্রমিক না হয়ে যায়, তার জন্যে সরকারকে একটু দেখতে হবে। আশা করি আগামী দিনে যে সরকারই আসুক, সেই সরকার যেন সেই দিকে একটু নজর দেয়। এখানে আমাদের রায়গঞ্জের ওখানটায় সেই সময় আর কি একটা এইমস হসপিটাল করার কথা ছিল, কিন্তু দিদি এসেই সেই হসপিটাল চলে গেল কল্যাণীতে। এটা কেন হলো? তার মানে আমরা ডিপ্রাইভড, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা নেগলেক্টেড, উত্তরবঙ্গটা নেগলেক্টেড। তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ তো, আমি অন্তত আর কি আমার আমি সেইভাবেই প্রয়োগ করব। বঞ্চিত তো বটেই আর কি। আপনি বলেন না কেন, যে এইমসটাই এখানটা হলে বহু ছেলেমেয়েরা এখানটা চান্স পেত, কর্মসংস্থান হতো, সেটা না করে ও নিয়ে চলে গেল ওইদিকে, কল্যাণীর ওইদিকে। তাহলে ওই দিকের ছেলে মেয়ে পাচ্ছে, ওই দিক থেকে যারা করছে তারা করছে। এইখানে কোনো কলকারখানা হাবি যাবি কিচ্ছু নেই কিন্তু। আপনি দেখুন আমাদের, আর তার মধ্যে হচ্ছে ভৌগোলিক যে ম্যাপ আছে, তার মধ্যে হচ্ছে বালুরঘাটটা কিন্তু একদম পকেট, এখান থেকে বেরোনোর কোনো জায়গা নাই। হ্যাঁ, আছে কোথায়? বাংলাদেশ। তাহলে কি করবো? ওই গরু পাচার করতে হবে, না হয় চিনি পাচার করতে হবে, না হয় লবণ পাঠাতে হবে, এগুলা। তা বাদে তো আর কোনো নাই, সংস্থা নাই আর কি। ধরুন আমাদের এখানটায় যেন যে সরকারই আসুক, সে যেন একটু ধ্যান দেয় যেন বালুরঘাটের উন্নতির জন্য বা আমাদের ডিস্ট্রিক্টের উন্নতির জন্যে, যে এখানে কর্মসংস্থান, বেকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয়, এটাই দরকার। অবশ্যই বেকার সমস্যা দূরীকরণে যে সরকারই আসুক ক্ষমতায়, সে যেন এই দিকে একটু ধ্যান দেয়, বালুরঘাটের উন্নয়নে ধ্যান দেয়, কথা বলছেন। এবং আমরা কথা বলছিলামই, এখানে অনেকজন রয়েছিলেন, যেখানে রাজ্যের উন্নয়নের কথা, আমাদের দেশের উন্নয়নের কথা, রাজ্যবাসীর কথা, দেশবাসীর কথা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কথা। উত্তরবঙ্গ কোথাও যেন বঞ্চিত হয়ে পড়েছে, এনারা ভাবছেন, এনারা মনে করছেন। তো আমি আবার জিজ্ঞেস করবো যে আসন্ন যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়বে? অবশ্যই পড়বে, অবশ্যই নির্বাচনে এর প্রভাব পড়বে। কারণ এই নৈরাজ্য মানুষ সহ্য করছে না। কিন্তু সমস্যা হচ্ছে ভোটটা ভোটের মতো হবে কিনা, জনগণ দিতে পারবে কিনা। জনগণ যদি ভোট দিতে পারে, মানে আমার পূর্ব অভিজ্ঞতায় বলছি, জনগণ যদি ভোট দিতে পারে তবে এই সরকার থাকবে না। কারণ আমি বালুরঘাট থেকে, তো আমি বালুরঘাটের নাগরিক, আমি আমার কলেজে পঞ্চায়েত ভোটে, বিগত পঞ্চায়েত ভোটে দেখেছি একজন পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রথম কাউন্টিংয়ে হেরে যায়, তারপরে তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। পরবর্তীতে একটা বিশাল গন্ডগোল হয়, তারপরে দেখা গেল তিনি জিতে গেলেন এবং হসপিটাল থেকে এসে সই করে তার সার্টিফিকেট নিয়ে গেলেন। এই হচ্ছে মূল কথা, যে যদি মানুষ ভোট দিতে পারে অবশ্যই এবার আর থাকবে না এই সরকার। অবশ্যই যদি ভোট মানুষ দিতে পারে তাহলে হয়তো ফলাফল অন্যরকম হবে, ফলাফল হয়তো বদলে যেতে পারে। আমরা সেই অপেক্ষায় থাকব যে সেই নির্বাচনের ফলাফল, লোকসভা নির্বাচনের ফলাফল কতটা সুষ্ঠুভাবে হয়, নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর আজকের চায়ের আড্ডা এখানেই শেষ করলাম। নমস্কার।